শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যেন তলানিতে গিয়ে ঠেকেছে। ইউনূস তার পাকিস্তান প্রীতির উদাহরণ বারবার দিয়েছেন। হিন্দুদের ওপর অত্যাচার, মন্দির ভাঙচুরের মতো ঘটনা তো একেবারে জল ভাত হয়ে গেছে। আর শেখ হাসিনা যেহেতু ভারত থেকে ইউনূস সরকারের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেছেন, সেই বিষয়টা ঢাকা মোটেই ভালো চোখে দেখছে না। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন হলো, ভবিষ্যতে কেমন থাকবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। কারণ ঢাকাকে কিন্তু চিকিৎসা থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই ভারতের ওপর নির্ভর করতে হয়। এই সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি বলছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী হলো ভারত। ভারতের ওপর বাংলাদেশ অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশেও প্রচুর ভারতীয় থাকেন, সেখানে তারা কাজ করেন, আবার চিকিৎসার জন্য বাংলাদেশিরা ভারতে যান। অর্থাৎ দেওয়া নেওয়ার একটা সম্পর্ক আছে দুদেশের মধ্যে। তাই এই দুদেশের মধ্যে একটা স্থিতাবস্থা বজায় রাখা খুব দরকার। তিনি এটাও মেনে নিয়েছেন যে ঢাকার এমন কিছু করা উচিত নয় যাতে করে ভারতের ভূকৌশলগত স্বার্থ বিঘ্নিত হয়। জেনারেল ওয়াকারুজ্জামান জামাতিদের কি নির্দেশ দিয়েছিলেন সেই নিয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট বাংলাদেশি সাংবাদিক শরীফ শাহাবুদ্দিনের সঙ্গে। কি বলছেন তিনি শুনুন। আমার একটা স্পেসিফিক প্রশ্ন এখানে, জেনারেল ওয়াকারুজ্জামান কি পুরো সরাসরি জামাতি ইসলামীর ইশারায় কাজ করছিলেন? এটা অনুমান করাই যায়। সেই তো করছে আর্মিকে, সে আগের দিন যে এই ঘটনার 5 তারিখের আগে মনে হয় 3 তারিখে অথবা 2 তারিখে উনি বললেন যে সেনাবাহিনী তোমরা থাকো, তোমরা ভায়োলেন্ট কিছু করো না, আর যদি কিছু কোনো সমস্যা দেখা দেয় তোমরা সরাসরি আমার সাথে কথা বলো। তারপরে সে কনফারেন্স করছে। কনফারেন্সে কিছু সেনা অফিসাররা, তাদের মতে সেনা অফিসাররা বলছে যে না, এখন আমরা এই পাবলিকের উপরে আমরা গুলি চালাইতে পারবো না, বা আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো না। ভেরি গুড, পাবলিকের গুলি চালানোর কথা বলা হয়নি, কিন্তু সন্ত্রাসী যে ভিতরে ঢুকে পড়ছে কয়েকটা ইউনিট, হরকাতুল জিহাদ, তারপরে আনসারুল্লাহ বাংলা থেকে শুরু করে 5-6টা ইউনিট এখানে ওয়ার্ক করছে, যারা পরবর্তীতে প্রেস ক্লাবে এসে কনফারেন্স করে বলছে যে আমরাই ছিলাম, আমাদের ব্যানার ছিল না, আমরা ভিন্ন নামে ছিলাম, সাধারণ ছাত্র ছাত্রীদের নামেই আমরা ওয়ার্ক করছি। এটা তারা স্বীকার করছে। তারা স্বীকার করলো, কিন্তু আমার ইন্টেলিজেন্স কিছুই বুঝলো না। এইখানে সন্দেহ দানা বাঁধে যে আর্মির থেকে কোনো প্রকার সহযোগিতা শেখ হাসিনাকে করা হয়নি, বরং শেখ হাসিনাকে বাধা দেওয়া হয়েছে। শেখ হাসিনা নিজে কিন্তু চাইছিল যে আমি ওদের সাথে কথা বলে, ফেড যাই হোক, আমি ওদের সাথে ওদের ভিতরে যাব, কথা বলবো, ওদের হাতে পদত্যাগপত্র দিয়ে আমি টুঙ্গিপাড়ায় চলে যাব। দ্যাট ওয়াজ হার ডিসিশন। কিন্তু তাকে কোনো কিছুই করতে দেওয়া হয়নি। তো তারপরে অনেক তাকে বলা হয়েছে যে এখনই ওরা চলে আসবে, কিন্তু ওই দিন লক্ষ্য করবেন যে ওরা বলছে যে যে যেখানে আছো সবাই চলে আসুক, ঢাকার বাইরে থাকলে হবে না, সবাই এখন ঢাকায় আসতে হবে। কিন্তু ঢাকায় আসতে হবে, গণভবন ঘেরাও করব, শেখ হাসিনাকে ধাওয়া দেব, এ ধরনের কোনো বক্তব্য কিন্তু নাই। কিন্তু আর্মি বানাইলো, তার এসএসএফ তারা কি নীরব হয়ে গেল। আর আর্মি ইন্টেলিজেন্স যারা ছিল, তো আর্মির যে অ্যাটাচি যারা ছিল, তারা ইনক্লুডিং আর্মির সবাই, যে বড় অফিসার যারা ছিল, সকলেই মিলে বললো যে আপনার নিরাপত্তা এখন আমরা দিতে পারবো না, আপনার ওরা চলে আসতেছে। তো ওরা তো ঘোষণা দেয় নাই যে আমরা গণভবনে আসতেছি। ওরা বললো কেমনে আমি যে গণভবনে আসছি? এটা খুব সূক্ষ্মভাবে একটা বিবেচনার বিষয় আছে এখানে। তো এখানে দেখলাম যে সন্ত্রাসীরা বা জঙ্গিরা যেভাবে এই উল্টো পাল্টা শুরু করছে, তার চাইতে বেশি অ্যাক্টিভ ছিল আর্মির যারা দায়িত্বে ছিল। আর্মির সকল লোক তো আর দায়িত্বে থাকে না, সকলের কথা বলছি না। দায়িত্বে যারা ছিল, যারা কমান্ডে ছিল, তারাই মিসলিড করছে, তারাই সব সময় পরিস্থিতি এত দ্রুত এগ্রাভেট হয়েছে ওদের কারণে। তো এক এক সময় ওরা কিন্তু এক এক ধরনের বক্তব্য দিয়েছে। যে তাকে ওয়াকারুজ্জামান বলছে যে আমি জয়কে, শেখ হাসিনাকে কনভিন্স করতে পারছি না, জয়কে এবং রেহানাকে বলছে তোমরা বুঝাও, শেখ হাসিনা দেশ ছাড়বে না, এটা তার সিদ্ধান্ত। তো ওদের দুইজনকে, মানে ছেলে এবং বোন, এই তো আছে তার পৃথিবীতে, ওরা যদি বলে, ওরা কান্নাকাটি করে হয়তো বলছে, তারা তো আর রাজি। শেখ হাসিনা, রেহানা তো রাজনীতির কি বোঝে, তার আর্মি একটা ধমক দিলে সে তো ওইটা, এখানে তো পলিটিশিয়ান নাই।
তো জয় তো বিদেশে বাইরে থাকে, তারপরে সে একটা সুন্দর একটা সংগঠন নিয়ে চলছিল। সেটা কিন্তু একেবারে রাজনীতির এই যে কুটিল যে জিনিসগুলো, এইগুলো বোঝার কথা না। এই যে রাজনীতির যে আর্মিরা যখন অ্যাকশন দেয় হ্যাঁ, একটা সরকার বিরোধী, সেই অ্যাকশনটা বোঝার ক্ষমতা তাদের থাকে না। জয়ের পক্ষেই সে বলছে, শেখ হাসিনার পক্ষেই বলে জয়কে দিয়ে কনভিন্স করে বলছে কি যে ইয়ে করো। তো সে যদি টুঙ্গিপাড়ায় যেত, আপনার গোপালগঞ্জেই তো আর্মি ঢুকতে পারে না, আর্মির গাড়ি পোড়াই দিছে প্রথম প্রথম। আর শেখ হাসিনা যদি ওখানে নিজে উপস্থিত থাকতেন গোপালগঞ্জে, তাহলে কারো বাপের সাধ্য ছিল ওখানে যুদ্ধ করা লাগতো, ওখানে বম্বিং করা লাগতো। তো সেটা তো আর সম্ভব ছিল না। তো এটা হচ্ছে হিউমিলিয়েট করা হয়েছে শেখ হাসিনাকে, এটা আমার ধারণা। তো শি ওয়াজ দ্য ভিকটিম অফ দ্য সার্কামস্টেন্সেস। তো তারপরে এমন অবস্থা ঘটলো যে অ্যাজিব যে সেই সকল অপকর্মের হুম, দায় তার উপরে, সে অপকর্মের দুষ্ট সে, এবং সে কি সে ফ্যাসিবাদ, সে হত্যাকারী, খুনি, এমন কোন ল্যাঙ্গুয়েজ নাই যে তার বিরুদ্ধে ইউজ করতেছে না। তো এখন যা কিছু হয় ওই তার বিরুদ্ধে 100টা আমরা কত 150 মামলা দিছে হত্যা। হুম। শেখ হাসিনা 150 লোকের হত্যা করছে, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা। এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে আমি আগেই বলছি, এটা তো ভ্যান্ডালিজম ও এরকম হয় না। ভ্যান্ডালরা তো কিছু নিয়ে টিয়ে লুটপাট করে চলে যায়, ধ্বংস করে চলে যায়, কিন্তু এরা হচ্ছে জগদ্দল পাথরের মতো বসে পড়ছে। এবং এদের সাথে পাকিস্তানি যে যোগসাজশ, পাকিস্তান তার সেই 71 সালের সেই পরাজয়, তো পৃথিবীর ইতিহাসে এত বড় পরাজয় তো মুসলমানদের হয় নাই কখনো, মুসলিম বাহিনী। সেই পরাজয়ের কারণে জুলফিকার আলী ভুট্টো মারা গেছে, আর কয়েকজন জেনারেল মারা গেছে তাদের ব্যর্থতার কারণে। তো এই ঘটনাগুলো একটার সাথে এক একটা জড়িত। তো এই জন্য পাকিস্তানের ভিতরে, পাকিস্তান কিন্তু সুস্থ রাজনীতি মানে এটা কখনো এটা করে না। পাকিস্তানের কাছে একেবারে দগদগে একটা ঘায়ের মতো। 71-এর দগদগে সেই পাকিস্তান, হ্যাঁ, 71-এর এটা এই হার এটা পাকিস্তান মানতে পাকিস্তানের পারছে না জঙ্গিদের চাইতে, এবং জঙ্গিদের চাইতে হ্যাঁ, পাকিস্তানের সেনাবাহিনীর attitude-টা কাছে খারাপ। অনেক বড় লজ্জার। ইতিমধ্যে বেশ কিছু খবর বাইরে এসেছে যে এবার নাকি বাংলাদেশ সেনাকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান সেনা কিংবা আইএসআই। সেই খবরগুলোও কিন্তু সামনে এসেছে এবং ইতিমধ্যে আরও সূত্র মারফত যে খবর জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ঢাকা ক্যান্টনমেন্টে নাকি আইএসআই পাকাপাকিভাবে তাদের অফিস তৈরি করে ফেলেছে। এমনকি পাকিস্তান আইএসআই এর তরফ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশের সেনাকে। ভাবতে পারছেন যে একটা দেশ নিজের সার্বভৌমত্ব সম্পূর্ণ বিকিয়ে দিয়েছে আরও একটা দেশের কাছে, আর সেই দেশটার নাম হচ্ছে পাকিস্তান। ইতিমধ্যেই আমরা জানি যে মোহাম্মদ ইউনূসের পাকিস্তান প্রীতি এবং তার ছোটবেলা থেকেই সেই পাকিস্তান প্রীতি গড়ে ওঠা, এবং তারপর সেটা এই জায়গায় এসে আজকে দাঁড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। আরও আপডেট পেতে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন এই ভিডিওটা, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।